এই জিম থেকে এসেই আমরা বেরিয়ে গেছি গঙ্গার উদ্দেশ্যে। আমরা এই টিমটা আগের বছরও গঙ্গায় গেছিলাম, আর আমাদের তো নিমাই কাকুই ভরসা সবকিছুর জন্য। তোমরা জানোই আমাদের এই গঙ্গা যাওয়ার গ্রুপে আছে পান্ডে, আমার ভাই, আমি আর নিমাই কাকি। আর আমাদের জল আনতে তো কত দূরে যেতে হয় সেটা জানো, সেই হালিশহর, কাঁচরাপাড়া পেরিয়ে। আর কতগুলো জিনিসের জল নিতে একটু পরেই দেখো তোমরা। এই পৌঁছে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে গঙ্গার ঘাটে। আর আমাদের তো এই রামপ্রসাদ ঘাট থেকেই জল নিতে হয়। অনেকগুলো ঘাট যদিও আছে, কিন্তু মূলত স্নানের ঘাট হিসাবে এই ঘাটটাই পরিচিত। কিন্তু ভেরোরাতে এখন মানুষ আশেপাশের ঘাটগুলো ব্যবহার করে। সিঁড়ি দিয়ে অনেকটাই নামতে হয় গঙ্গায় পৌঁছাতে, কিন্তু জানো তো নামাটা যতটাই সহজ ততটাই ওই ড্রাম কলসি নিয়ে ওঠাটা ততটাই কষ্ট। আর ঘাটে নামার সময় দুই ধার দিয়ে সবাই সেবা নেওয়ার জন্য বসে থাকে। সবাই স্নান সেরে যাওয়ার সময় কিছু কিছু করে ওনাদের সেবা দিয়ে যায়, এটাই ওদের আনন্দ। চলো আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে জলের সামনে যাই, আর তোমাদেরকেও জলের সামনে নিয়ে যাই। ওই যে সামনে দেখো সবাই একটু একটু করে এগিয়ে গেছে, আমি পেছনে পড়ে গেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব বলে। গঙ্গায় স্নান করতে না আমাদের খুব বেশি ভালো লাগে, বিশেষ করে আমাদের এই টিমটা এত জব্বর টিম গঙ্গায় আসার জন্য। এই দেখো জলের সামনে পুরো পৌঁছে গেছে গল্প করতে করতে। আর জলটা আজকে এত পরিষ্কার, অন্য সময় যখন আসি না এত কচুরিপানা ভর্তি থাকে। তবে এখন কিন্তু ভাটা চলছে, তবে জলের নামাটা একটু অসুবিধাই হয় এখন তো স্লিপ থাকে বেশি, কিন্তু যদি ধরে ধরে একটু নিচের দিকে নামা যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না। তবে এই যে দাদুটাকে দেখছো তার কাজ কি বলতো, গঙ্গায় যে লোকে এত টাকা পয়সা ফেলে সেটা চুবুক দিয়ে টাকাগুলো ওরা কুড়ায়। আমরাও গিয়ে গিয়ে জিজ্ঞেস করি দাদু আজকে কত টাকা উঠলো, এই সেই বলছে আজকে খুব একটা টাকা পয়সা পাইনি, কারণ খুব একটা লোকজন আসেনি। আর এই শয়তানটার তো পরীক্ষা প্রতি বছরও আসে ঠিকই, কিন্তু এবার ভেবেছিলাম ওকে নিয়ে আসবো না, কিন্তু আমাদের তো মঙ্গল ঘাট ভরতে হয় এক ডুবে, আর সেটা বংশের ছেলেকেই ভরতে হয়, তাই বাধ্য হয়ে ওকে আনতে হলো। ও জলে নামলে একদমই উঠতে চায় না, এত পাগলামো করে। আর পান্ডে দাদাই আছে একমাত্র সামলাতে পারে। তবে এবার মেজমার সাথে একবারে কথা বলেই এনেছি যে ওকে বেশিক্ষণ জলে থাকা যাবে না, যেহেতু ওর পরীক্ষা আছে। আর আমাদের তো গঙ্গা মাটি নিতে হয় অনেকটাই। আর এই শয়তান দুটো দেখো কোথায় গেছে গঙ্গা মাটি আনতে। এই দেখো এত জিনিসে আমাদের জল নিয়ে যেতে হবে। তোমরা তো জানোই যে আমাদের 12 মাসে 13 পার্বণ পুজো লেগেই থাকে। আর এই যে জল নিয়ে যাবো, এই জলটাই সারা বছর আমাদের পুজোর জন্য ব্যবহার করা হয়। 3টে বড় বড় কলসি, 2টো 20 লিটারের জার, আর খুচি কাচা তো আছেই। গঙ্গার থেকে ফিরেই ঠাকুর ঘরে দেখি কাকি তুলসী দেবীকে সুন্দর করে শাড়ি পরাচ্ছে। আর এই শাড়িটা তো তোমরা দেখেইছো। কাকি না তুলসীকে এত সুন্দর করে শাড়ি পরাতে পারে, মানে আর কেউ সত্যি এত সুন্দর করে শাড়ি পরাতে পারে না। বিগত 2 বছর কাকি তুলসীকে শাড়ি পরাতে পারেনি। কাকির একটু অসুখ চলছিল, তবে এইবার যখন সুযোগ পেয়েছে সেটা কাকি আর হাতছাড়া করবে না, সেটা আমরা সবাই জানি। আর এদিকে মেজমা তো লেগেছে একদম তোড় জোর করে আমাদের ঠাকুরের আসনটাকে সাজাতে, কারণ আজকে তো আমাদের সমস্ত মহারাজ মহারথীগণকে এখানে বসানো হবে। কারণ সকাল থেকে জোর কদম তোড়জোড় চলবে, আর তারপরে বিকেলেই আমাদের সেই সত্যনারায়ণ শুরু। মানে এতদিনের তোড়জোড়ের অপেক্ষার অবসান, কিন্তু আজ সেই দিনটা চলে এসেছে। আর দেখো কত মালা আমাদের আনতে হয়, সবটাই কিন্তু এই অনুষ্ঠানের জন্য। এত গোছা গোছা মালা, যে আমাদের ফুলের কাজ করে তাকেই বলে দেওয়া হয়, সেই আমাদের এই মালাগুলো দিয়ে যায় বাড়িতে। তবে তোমরা যেমন দেখছো আজকে এত মালা, সেরকমই কালকেও কিন্তু এত মালাই আসবে, কারণ যেই মালাটা বাসি হয়ে যাবে সেই মালাটা কালকে আর ইউজ হবে না। আর এই রজনীগন্ধার যে মালাগুলো দেখছো, এই রজনীগন্ধার মালাগুলো না এবার খুব সুন্দর দিয়েছে। আর খুব মোটা মোটা করে আনা হয়, কোনো পাতলা মালা আমাদের বাড়িতে আনা হয় না, কারণ যেহেতু ঠাকুরের যে ফটোটা লাগানো হয় তার উপর মোটা মালা সাজালে না খুব সুন্দর লাগে দেখতে। আর এই স্টিক গুলো চারিদিকে সাজানোর জন্য থাকে। আর হলুদ ফুল না আনলে তো আমাদের বাড়ির লোকজন একদম পাগলা করে দেয়, কারণ মেইনলি পুজো দেওয়ার কাজে, সাজানোর কাজে হলুদ ফুলটাই ব্যবহার করা হয়। চলো এবার তোমাদের বাইরের দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে তো সাজগোজ হচ্ছে। এই যে এখানে মেইনলি সাজানো হয় যে রাত্রে পুষ্পপত্রটা লাগবে সেটা, আর আমাদের যে কুলোটা থাকে না, যেটা বরণ করা হয়, সেই কুলোটাকে সুন্দর করে সাজানো হয়। বিয়ের সময় ঠিক যেমন ভাবে কুলো সাজানো হয়, আমাদের এই অনুষ্ঠানেও ঠিক তেমন ভাবেই কুলো সাজানো হয়। আর আমার ছোট মাকে দেখো, প্রতি বছর তোমরা এই কাজটা আমার ছোট মাকে করতে দেখবে, কারণ কেউ বলুক আর না বলুক, এই কাজটা ছোট ভাই নিজে থেকে নিয়ে আগেই বসবে, কারণ এই কাজটা করতে সব থেকে কম খাটনি লাগে। কাজটা কি কি করতে হয় সেটা তোমাদের বলি। ফুলের এই যে মালা দেখছো, সেটা ছোট ছোট করে ঘটের মুখে বাঁধতে হয়, কারণ ঘরটাকে যেন দেখতে সুন্দর লাগে। প্রত্যেকটা ঘটে আমের পল্লব লাগাতে হয় আর স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, ব্যাস
এটাই হচ্ছে ছোট মার আজকের দিনের প্রথম সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আর ওদিকে চলছে ভিজিয়ে রাখা বাদামের খোলে চড়ানোর কাজ, কারণ এই বাদামগুলো সিন্নিতে ব্যবহার করা হবে। আর এদিকে সবাই মিলে কাজে লেগেছে হচ্ছে আলপনা দেওয়ার জন্য, কারণ আমাদের এই আলপনাটা অনেক আগেই না ফেব্রিক দিয়ে করে রেখেছিলাম। আর ফেব্রিক দিয়ে আলপনা করার পর সেটা তোলাটা কতটা ডিফিকাল্ট ভাবো, বৃষ্টি কত কিছুতে ঘষাঘষি কত কিছু করা হয়েছে, কিন্তু এটাকে কোনোভাবে ওঠানো যাচ্ছে না। আর এটা যেহেতু কালারটা ফেড হয়ে গেছে, দেখতেও খারাপ লাগছে, তাই সবাই মিলে বসেছে এটাকে একটু ডার্ক করার কাজে। তবে দেখতেও ভালো লাগছে, আর ডার্ক করার জন্য না, এটাকে দেখতেও ভালো লাগছে। তবে এই যে পুরো কাজটা দেখছো, এই পুরো কাজটা কিন্তু আমরা কেউই করি। এই যে বেসটা দেখছো, এটা কিন্তু তৈরি করেছে আমার ভাই নিজে হাতে একা। আর এদিকে মেজমাও পুরোপুরি মঞ্চটাকে সাজিয়ে দিয়েছে। এবার একটু তাড়াতাড়ি সাজানো হয়ে গেছে। আমাদের ওপরের ঠাকুর ঘরের সমস্ত দেবতাগণ এই দুদিন এখানেই বিরাজমান। ওনারাই এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাড়িটাকে পাহারা দেন। আমাদের মাথার ওপরে ওনার আশীর্বাদের হাত একটু হলেও আছে বলেই ওনার ভক্তদের আমরা আমন্ত্রণ জানাতে পারি আমার দাদু মামার এই স্বপ্নপুরীতে। আর এখানে কিন্তু আমাদের সব গোপলাগানও আছে সুন্দর করে সেজে গুজে, আবার পাশের কাকিদের গোপলারাও আসে। আর এদিকে তো আমাদের সিন্নির জন্য যে ফল কাটা হয়, সেই জন্য তোড়জোড়ও শুরু হয়ে গেছে। পাড়ার কাকিরা কিছু কিছু কাকা আগের থেকে বলে আসে, তারাই আসে এখানে এই ফল কাটতে। সিন্নিটা যেহেতু আমাদের ফল দিয়ে মাখা হয়, তাই কত কুচি কুচি করে ফলগুলো কাটতে হয় তোমরা শুধু দেখো। আর সত্যি কথা বলতে আমাদের গুরুদেবের কাজ সবাই করতে পারে, শুধু তাকে গুরুর মন্ত্র নেওয়া থাকতে হবে। আর এবছর না বাবা কাকারা ঠিক করেছে যে আমাদের পরের দিনে যে ভোগের জন্য তরকারি কাটা হয় সেটা আজকেই লোক দিয়ে কাটিয়ে নেওয়া হবে, কারণ প্রত্যেকবার অনুষ্ঠান শেষ হওয়ার পর এই তরকারি কাটতে কাটতে না সবার প্রায় 2-2:30 বেজে যায়। আর পরের দিন তো সকাল সকাল উঠতে হয়, কারণ আমাদের ভোরবেলা বাল্যভোগের ব্যবস্থা থাকে। সবার খুব খাটনি পড়ে যায় আর অসুবিধাও হয় ঘুম থেকে উঠতে। তাই বাবা কাকাদের এই বছরের এই সিদ্ধান্তটা সবার জন্য বেস্ট বলে মনে হয়েছে। এই তরকারিগুলো কিন্তু শুধু ভোগের জন্য, বারোয়ারি খিচুড়ির তরকারি নয়। আর এদিকে দেখো আমাদের যে জাম্বো সাইজের কড়াইটাতে রান্না হয় খিচুড়ি, তার জন্য উনুন তৈরির কাজটাও শুরু হয়ে গেছে। কড়াই তো চলে এসছে, তোমাদের দেখিয়েছি। এবার কড়াই না থাকলে না ঠিকঠাক ভাবে এইটার মাপ দিয়ে কাটাও যায় না, তাই কড়াইটা আগে আসাটা খুব নেসেসারি। কতটা ডিপ করে গর্ত করতে হয়েছে দেখেছো। এই যে আলপনা এদিকে শুকিয়ে গেছে, আর আমাদের সত্যনারায়ণের জন্য যে বাটা বসাতে হয় সেটা অলরেডি রেডিও হয়ে গেছে। আজকের দিনটা মেনলি হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, আর কালকের দিনটা হচ্ছে মহোৎসব যেটাকে বলে সেইটা। আর এইদিকে দেখো সিন্নি তোড়জোড়ও শুরু হয়ে গেছে কিন্তু, আর সেটাতে হাত লাগিয়েছে কাকি। এই যে দুধটাকে দেখছো এখানে, এই দুধটা সকালবেলা গোয়ালাদের কাছ থেকে আমরা নিয়ে রাখি। আর সিন্নির জন্য মেনলি তো কলা দরকারি হয়। আগের থেকেই সিন্নির মধ্যে কলাটা ভালো করে চটকে রাখা হয়, নাহলে কলাগুলো দানা দানা থাকবে আর খেতেও ভালো লাগবে না। তাই পুজো শুরু হওয়ার আগে এই কাজটা আমাদের করে রাখতে হয়। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট 5টা বেজে গেছে, আর আমি কোনো রকমে একটু রেডিও হয়ে গেছি। ওই যে সেই শুভক্ষণ চলে এসেছে। এখন আমাদের বাড়ি সত্যনারায়ণ হবে। দাঁড়াও সামনে থেকে তোমাদের একটু দেখাই আমাকে কেমন লাগছে। একটা অন্য কুর্তি পরবো ঠিক করেছিলাম, কিন্তু ঠিকও করিয়ে এনেছি, কিন্তু সেটা আর আমার গায়ে হলো না কোনোভাবে, ঠিকঠাক ভাবে ওটাকে স্টিচ করা হয়নি। তো এই কুর্তিটা অনেকদিন ধরেই পরবো ঠিক করেছিলাম, আর মারও অনেক ইচ্ছা ছিল অনেকদিন ধরে পরানোর জন্য। এই কুর্তিটা তো নতুন ছিল, ভাবলাম এটাই পরে নি। কেমন লাগছে জানিও। এই যে আমরা সবাই গুরুদেবের আশীর্বাদ নিয়ে ঘট ভরার উদ্দেশ্যে রওনা দিলাম। মায়ের হাতে কুলো, বাবা আর ভাইয়ের মাথায় মঙ্গল ঘট। এই দৃশ্যটা যেন প্রতি বছর একটা আলাদা অনুভূতি নিয়ে আসে আমাদের। এই অনুষ্ঠানটার মাধ্যমে জানো তো আমাদের বাড়িটায় বলতে পারো একটা নতুন প্রাণ সঞ্চার হয়। শুধু আমরা বলে না, পাড়ার সমস্ত লোক ওয়েট করে থাকে এই অনুষ্ঠানটার জন্য। আর এখন তো কাকা সবার বাড়িতে গিয়ে গিয়ে নিমন্ত্রণ করতে পারে না, বয়স হয়েছে, শরীরেরও একটা ব্যাপার আছে। তাই টোটো করে পুরো এলাকায় ঘুরে ঘুরে আমন্ত্রণ জানানো হয় সবাইকে। আসছে বছর আমার পরিবারের তরফ থেকে তোমাদেরও আমন্ত্রণ রইল, তোমরা কিন্তু সবাই এই অনুষ্ঠানে সামিল হয়েও। রাস্তা পার করে জায়গাটা করা হয়। আর এই যে আমরা পৌঁছেও গেছি। এবার কাজ হলো সমস্ত ঘটগুলোকে এখানে রেখে এবার সমস্ত ঘটগুলোকে প্রদক্ষিণ করা। চলো তোমরাও একটু আমার সাথে এই মঙ্গল অনুষ্ঠানে যোগ দাও দেখি।
ভগবানের আশীর্বাদে এবার প্রচুর নতুন নতুন ভক্তদের আগমন আমাদের বাড়ির এই অনুষ্ঠানে। আর সবাই কত দূর দূর থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে জানো। কেউ কেউ হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছে কিন্তু আসতে পারেনি, তবে এবছর এসেছে। এবার আমরা যে ঘটগুলোতে জল ভরে নিয়ে এসেছিলাম সেগুলোকে আমাদের যে কুলপুরোহিত উনি বরণ করে নেবেন। তারপর গঙ্গাকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বাসনা রেখে মেইন যে মঙ্গল ঘটগুলো যেগুলো ঠাকুরের সামনে বসানো হয় সেগুলোতেও জল ভরা হয়, আর সামনে যে দেখতে পাচ্ছ মাটির ঘটগুলো রাখা সেগুলোতেও জল ভরা হয়। তার আগে কিছু কাজকর্ম যদিও করা হয় সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই অনুষ্ঠানটাকে তো আমরা সত্যনারায়ণ হিসাবেই জানি, কিন্তু আমার মাম্মা দাদুর কাছ থেকে শোনা যে যেহেতু আমাদের গুরুদেবের জন্মতিথি উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়, তাই মাম্মা দাদুকে বলতে শুনেছি আমাদের গুরুদেবের অধিবাস হয় নাকি আজকের দিনে। আর এই যে ঘটগুলো দেখছো না, এগুলো সব কিন্তু ভরা হবে, তবে সেগুলো সবাই নিতে পারে। মেইন যে ঘরটা দুটো, একটা মাটির ঘট আর একটা পিতলের ঘট দেখছো, সেটা বাবা আর ভাই মাথায় নেয়। আর পিতলের যে ঘরটা দেখছো সেটা মেইন যে আমাদের মণ্ডপ সেখানে বসে, আর মাটির ঘরটা আমাদের বাইরে যে মঞ্চটা করা হয় তার সামনে বসে। আর সব সময় তো কীর্তন হতেই থাকে। আমাদের এখানে যে মন্দির আছে গুরুদেবের, সেখান থেকেই সত্যনারায়ণের দলকে আজকের জন্য নিয়ে আসা হয়। এই যে এখানকার কাজ শেষ, এবার বাড়ির দিকে রওনা দেব। তবে ঘট মাথায় সাদা ধুতি পরে ভাই আর বাবাকে কি অপূর্ব লাগছে তাই না? আর মাঝে মায়ের সাদা লালের কম্বিনেশন, এই ফ্রেমটা সব কিছুকেই হার মানে। মা যেহেতু এই বাড়ির বড় বউ, আজকে দিনে এই কুলো হাতে মাকে যেন একটু আলাদাই অন্যরকমই দেখতে লাগছে। প্রতি বছরই নতুন নতুন করে স্মৃতিকে ফ্রেমবন্দি করি আমি। সবকিছুই একই থাকে কিন্তু তবুও যেন মনে হয় প্রতি বছরই নতুনের কিছু ছোঁয়া যেন থেকেই যায়। আর আমার বোনকে দেখো, ও তো একদম সামনে থাকবেই থাকবে। ভাইয়ের সাথে তো ফটো তোলা নিয়ে একটু খুনসুটি লেগেই গেল। ভাইয়ের কথা হলো তুই ফ্রেম থেকে হাট, কারণ আমার ইনস্টাতে কিন্তু ফটো আপলোড করতে হবে, তাই তুই মাঝখানে থেকে আমার ফ্রেমটাকে একদমই নষ্ট করবি না। কিন্তু ও তো ছাড়ার পাত্র নয়, ও তো এখানে থাকবেই থাকবে। এই নিয়ে তো কিছুক্ষণ চললো দুজনের মধ্যে। তবে আজ লাল সাদা শাড়িতে কুলো হাতে মাকে একটু কুর্তি কুর্তি মনে হচ্ছে। এই যে আমরা মেইন মণ্ডপে পৌঁছে গেছি। ভাই এবার এখানে ঘরটাকে বসিয়ে দেবে, আর ওকে দেখে কেউ বলবে যে এই বাড়ির ও ছেলে। ওকে দেখে মনে হচ্ছে যে বাবা কাকাদের ভাই। দেখো একদম বড় ভারী ভার্তিক একটা ছেলে বলে মনে হচ্ছে ওকে। ও আমাদের 5 ভাই বোনের খুব আদরের, কারণ একটা মাত্রই ভাই তো 5 বোনের, তাই ওর বাড়ির ওপরে দায়িত্বটাও বেশি, আর এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও পুরোপুরি ওর ওপরই। আর এদিকে দেখো আমাদের মেইন যে ঘট সেটা বসে গেছে, তবে এখন আমাদের যে পুরোহিত আছে উনি সবটা ঠিকঠাক করে একটু বসিয়ে দেবে। ঘটের ওপর ডাব দেওয়া, গামছা দেওয়া সমস্ত কিছুই এখন করবে। সবার আগে মেন কাজ হয় ঘরটা সোজা করে বসেছে কিনা সেটা আমাদের দেখার পালা থাকে। ওইদিকে বাবা কিন্তু এখনো মাটির ঘরটা মাথায় নিয়ে দাঁড়িয়েই আছে, আর বাকি যে ছোট ছোট ঘটগুলো আছে সেগুলো এই মণ্ডপের চারদিকে অলরেডি বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ এই ঘট বসানোর আগেও মণ্ডপটাকে 3 বার প্রদক্ষিণ করা হয়। এইবার আসলাম আমরা মঞ্চের সামনে ঘট বসাতে। এখানেও সেম কাজ। বাবা তো একটু চিল্লামিল্লি করে নিল, কারণ জল ভরতে আমের পল্লবটা ভেতরে ঢুকে গেছে, সেই নিয়ে বাবার ঘোর বিরোধী। আর ওই যে ঘটগুলো ছিল কিছু তো মণ্ডপের পাশে বসেইছে, আর এই মঞ্চের পাশ দিয়েও কিন্তু 4টে ঘট চারিদিকে বসানো হয়, আর এই ঘরটা বসানোর পর চারিদিকটা আবার ঘোরা হয়। এই ঘটের উপরেও সেম ডাব গামছা সমস্ত কিছু দেওয়া হয়, আর ঘরটা সোজা বসেছে নাকি সেটা আমাদের সবসময় মেন কনসার্ন থাকে। এই ঘট বসানোর পর সত্যনারায়ণের পুজোও শুরু হবে, আর সত্যনারায়ণের কীর্তনও শুরু হবে একসাথে। আর প্রতি বছরের মতন আমাদের বাড়ির এই কর্তা কিন্নিকে বাইরে বসানো হয়েছে সমস্ত দায়িত্ব পালন হচ্ছে নাকি ঠিক মতন সেটা দেখার জন্য। ওনারা আমাদের মধ্যে নেই, কিন্তু মাথার উপর থেকে সবকিছু করিয়ে নিতে হবে। তো সবাইকে তুমি নিমন্ত্রণ করেছো, সবটা পালন হচ্ছে নাকি ঠিক মতো সেটা দেখতে হবে না? আমরা তো এই মানুষ দুটোর নামেই পরিচিত। আমাদের এই দাদু মাম্মা আমাদের সাথে না থাকলে এত বড় কাজ উদ্ধার করা কি সম্ভব হতো আমাদের জন্য? এবার শুরু হলো অঞ্জলির পর্ব। এবার কিন্তু অঞ্জলির লোক সংখ্যা প্রচুর। আমি সামনেই থাকি কিন্তু অঞ্জলিটা দিই না। এখনো এই অনুষ্ঠানে তার চরণে ফুল দেওয়ার মতন হয়তো আমার সময় আসেনি বা সৌভাগ্য আসেনি। তবে এই অঞ্জলির সময় না কীর্তনটা বন্ধ থাকে, কারণ না হলে কিছু শোনাও যায় না। এই সময় ওনারা একটু গলা ভিজিয়ে নেওয়ার সময় পান, একটু চা বিস্কিট খেয়ে নেন। তবে আমাদের বাড়ির এই অনুষ্ঠানে এবার আমাদের সমস্ত অতিথিরা এসেছে, এটা আমাদের জন্য একটা আলাদা প্রাপ্তি বলতে পারি। এই অনুষ্ঠানে আসার জন্য কতজন জানো তো কতদিন ধরে অপেক্ষা করেছে, আসতে পারিনি কোনো না কোনো কারণে। এবার এসে সবাই বলেছে ভগবান না চাইলে তার সবকিছু দর্শন করা কখনোই সম্ভব না। এই শুরু হলো আমাদের আরতি করা, আর কীর্তনে তালে তালে কেউ আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। সবাই তালে তালে পা দোলাতে থাকে নিজের মতন করে। আমিও চেষ্টা করেছি অনেকবার, কিন্তু কিভাবে
এভাবে যেন মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু সামিল হই। তাহলে অনেক গল্প করলাম, একটু আরতি দেখো আর কীর্তন শোনো তোমরাও আমার সাথে। জানো তো এই তাল সুর নাচ এগুলো আমাদের সব মানুষেরই ভালোবাসার জায়গা, তবে এই কীর্তনের যে সুর তা যেন এক আলাদা সুর, আলাদা আওয়াজ, আলাদা অনুভূতি, কিছুর সাথেই এগুলো মেলানো যায় না। আর সব থেকে ভালো লাগার ব্যাপার হলো আমার কাকার তালের সাথে সাথে ধুনুচি নাচ, এতে কাকার একটা আলাদা পাওয়ার কাজ করে। এত সুন্দর করে ধুনুচি নিয়ে ঘুরে ঘুরে নাচ করে, এটা যদি ফ্রেমবন্দি না করি তবে ফ্রেমটাই পরিপূর্ণ থাকে না বলো। তবে এই মানুষটার এত এনার্জি সেটা বলার কথা নয়। আর এই অনুষ্ঠানের জন্য সবার মধ্যেই যেন দাদু মাম্মা আলাদা করে শক্তি প্রদান করে দেয়। এত দিন ধরে আমাদের আয়োজন, একটু একটু করে পরিকল্পনা, কি হবে না হবে, আর দেখো আজকে দিনটা প্রায় শেষ হতেই চললো। সব এখনো অবধি ঠিকঠাক মতনই সম্পন্ন হয়েছে। আমিও একবার জানো তো চেষ্টা করেছি কাকার মতো ধুনুচি নিয়ে নাচ করতে, কিন্তু সেটা আমার জন্য একদমই সম্ভব নয়। যদিও মেজো পিসি কিছুটা পারে আর ছোট পিসিও কিছুটা পারে। এখানেও যে আমার কাজটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু নয়। এখানে ধুনুচি নিয়ে কাকা যখন নাচে ধূপ দেওয়ার কাজটা আমার থাকে, কারণ এটা তো আস্তে আস্তে নিভে যায়, তখন ধূপ দিয়ে এটাকে জ্বালিয়ে রাখার কাজটা থাকে আমার। কেন কি কাকা যদি এই নাচটা কন্টিনিউ করতে করতে যদি ধূপ দেওয়ার জন্য আসে তাহলে তালটা কেটে যায়, আর সেই রকমভাবে সব কিছু দেখতেও ভালো লাগে না। তাই জন্য কাকা নাচ করতে থাকে, ধূপটা কাকাকে আমাদের কাউকে দিয়ে দিতে হয়। নাচ চলতে চলতে এখানে কখনো কখনো নারকেলের ছোবা দিয়ে সবটা ঠিকঠাক করেও দিতে হয়। তবে আজকের দিনে আমাদের আশেপাশের আমন্ত্রিতরাই আসেন, কীর্তন শোনেন, তারপর প্রসাদ নিয়ে বাড়ি যান। কালকের দিনটা আমরা মেন অনুষ্ঠান বলে থাকি। কালকের দিনেই ম্যাক্সিমাম নিমন্ত্রিতটা থাকে, আর নিমন্ত্রিতরা কালকের দিনেই সব থেকে বেশি আসে প্রসাদ গ্রহণ করতে। এই যে আরতি প্রায় শেষের পথে, এবার ঘর বন্ধ করে মহারথীদের খেতে দেওয়া হবে, কারণ তাছাড়া তো আমরা প্রসাদ খেতে পারবো না। আর সাথে চলবে সত্যনারায়ণের পাঁচালি পড়া। এতে যদিও বাড়ির সবাই অংশগ্রহণ করে, মা, কাকিমারা, পিসিরা, বোনরা, আমিও করতাম, এখন আর সেটা করা হয় না। চলো তোমরা একটু আমার সাথে শোনো তবে এই পাঁচালি পড়াটা। হয়ে গেছে, এবার সিন্নি মাখার কাজ শুরু। প্রতি বছর এই কাজে পান্ডে দাদার পাশের বাড়ির একটা কাকাই হাত লাগায়, না হলে এটা পেরে ওঠা কম মুশকিল। আর এত সুন্দর খেতে হয় আমাদের বাড়ির সিন্নি, 2-3 গ্লাস করে তো লোকজন খেয়েই নেয়, আবার বাড়ির জন্যও নিয়ে যায়। 1 ড্রামে তো পসিবল না, 2 ড্রামে মাখা হয়, কারণ না হলে যে শেষ হয়ে যায়। আর আমার দাদু বলে গেছেন যতক্ষণ ভক্তরা থাকবে আর প্রসাদ থাকবে যেন সবাই পায়, নিজেরা না খেয়ে ভক্তদের খাবি, সেই মতোই আমরা চেষ্টা করি মেনে চলতে। এবার এদিকে দেখো সিন্নি খাওয়ার লোক, এনারা কিন্তু আমাদের বাড়ির লোকজন না, কেউই, সবাই নিমন্ত্রিত। তবে আজ এখান থেকেই শেষ করলাম, কাল আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে সাথে একটু সাপোর্ট করো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তো পাশেই থেকো। আর আগামী বছর আমার পরিবারের তরফ থেকে তোমাদেরকেও কিন্তু আমন্ত্রণ রইলো।